আমরা ক্লাসে পড়ছিলাম হচ্ছে administration test देखिए आप वेदर का सेक्शन सुनिए হ্যাঁ এটা কি করে তোমরা মানসিক প্রস্তুতি নাও তখন আমি একটু কিছু করাই শুনো লয়ের কিছু ভালো দিক আছে আবার মানে ল নিজেই অনেক ধরনের সমস্যার সমাধান কিন্তু আবার ল নিজেই সমস্যা হতে পারে তাই না ল অনেক বড় ধরনের সমস্যার সমাধান কিন্তু ল এর মধ্যে নিজেরই কিছুটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কিছুটা ভাইস রয়েছে তাই না কিছুটা মানে দুর্বলতা রয়েছে সেগুলো আমরা আজকে দেখব যে ল কেন ভালো এর মধ্যে অন্যতম হচ্ছে ইউনিফর্মিটি এন্ড সার্টেনিটি ইউনিফর্মিটি এন্ড সার্টেনিটি মানে ন্যাচারাল লয়ের সমস্যাটা ন্যাচারাল লয়ের সমস্যাটা হচ্ছে মানুষের বিবেকের উপর যদি তুমি কোন একটা জাজমেন্ট ছেড়ে দাও মানুষের বিবেকের উপর তুমি যদি জাজমেন্ট ছেড়ে দাও সেটা হতে পারে টিচারের হাতে তুমি জাজমেন্টটা ছেড়ে দাও সেটা হতে পারে বাবার উপর তুমি জাজমেন্টটা ছেড়ে দাও সেটা হতে পারে তুমি এল্ডারদের উপর যদি জাজমেন্টটা ছেড়ে দাও যে আপনি যেটা মনে করেন আপনি ওয়াইজ ম্যান 100টার মধ্যে অনেকগুলো ভুল করে ফেলবে তাই না বাবাকে বললো যে আপনি ভাগ করে সে দেখা যাচ্ছে যে বললো কিন্তু বিয়ে দিয়ে দিছি হাজব্যান্ড ধনী ওকে শূন্য দিলাম জমি জমার ভাগ ওকে দিলাম আবার ছেলে চাকরিও করে না হ্যাঁ মানে জায়গাটার কোনো দামি ওকে দিয়ে দিলাম নিড বেসড এটা হলো কি নিড বেসড এই জিনিসটা এই যে ভাগ করে দিল অনেকে বলবে ঠিক আছে কিন্তু তুমি এটা শত শত কেসে যখন অ্যাপ্লাই করবা অনেকগুলোতে এটা ইনজাস্টিস হবে অনেকগুলোতে এটা মানে হচ্ছে যে ওয়েল রিজন হবে অনেক ক্ষেত্রে এটা যৌক্তিক হবে কিন্তু অনেকগুলো কেসে আবার একেবারে আরবিট্রারিলি এটা হয়ে যাবে বুঝা গেছে সেই জন্য ল যেটা করে সেটা হচ্ছে কালেকটিভ উইজডম ইজ বেটার দেন ইন্ডিভিজুয়াল উইজডম তাই না ল কি ল হচ্ছে কালেকটিভ উইজডম সবাই মিলে আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারা আবার পার্লামেন্টে গিয়ে আমাদের পক্ষ থেকে আমাদের সমস্যাগুলো চিন্তা করে একটা ল ফিক্স করে দেয় সার্টেন যে লটা হচ্ছে সার্টেন সুতরাং মানে বাবা যাকে আমি ভাগ করতে দিলাম তার স্টেট অফ মাইন্ড কি সে কি তার কি সেন্স অফ জাস্টিস আছে নাকি তার সেন্স অফ জাস্টিস নাই সে কি খুব আরবিট্রারি মানে তার উপর আমাকে নির্ভর করতে হচ্ছে কিন্তু ল যদি থাকে এটা সবার জন্য সমান ইউনিফর্ম হবে একই হবে কি হবে একই হবে এবং একই হওয়ার কারণে যে একটু সমাজে অ্যাডভান্টেজাস পজিশনে আছে যে পয়সাওয়ালা রাইটটা তার পক্ষে যেতে পারবে কারণ এটা ইউনিফর্ম এটা গরিবের জন্য যেরকম ধনীর জন্য বড় লোকের জন্য তেমন পাওয়ারফুলের জন্য যেমন পাওয়ারলেসের জন্য তেমন তাহলে ইউনিফর্মিটি হলে আমার ল এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ল ফিক্সড ল ইউনিফর্ম ল ইউনিফর্ম
এবং ল সার্টেন। বুঝা গেছে? তাহলে মানে আরবিট্রারি ইন্ডিভিজুয়াল রিজনিং এর চেয়ে ইউনিফর্ম একটা সিদ্ধান্ত যদি আমরা ল এর আদলে পাই, মানে ল হিসেবে পাই, সেটা আমাদের জন্য বেশি সুখকর। এবং একজনের বাপ এক ধরনের, একজনের পিতা এক ধরনের তোলা সম্পত্তিটা বন্টন করছে, আরেকজন আরেক ধরনের করছে, হাজার হাজার ধরনের হয়ে যাবে। কিন্তু ল ইউনিফর্ম হওয়ার কারণে ওখানে ফিক্স করে দিছে যে ঠিক আছে, মুসলিম ল যদি ধরি তাহলে ছেলেটা পাবে ডাবল, মেয়েটা পাবে হাফ। মেয়ে আবার ডাওয়ার পাবে, মেয়ে আবার মেইনটেনেন্স পাবে। এবং সবগুলো ম্যাট্রিক্স যদি তুমি যোগ করো, ইনক্লুডিং and most importantly that in Islam there is no economic responsibility given to the women. এই সবগুলো একসাথে চিন্তা করতে হবে। শুধু আলাদাভাবে চিন্তা করলে অনেক ডিসঅ্যাডভান্টেজেস, হাফ এটা অনেক, ফুল স্কিমটা চিন্তা করতে হবে। ফুল স্কিমটা চিন্তা করলে ইকুইটেবল মনে হবে, ইকুয়াল না হলেও ইকুইটেবল মনে হবে। ঠিক আছে? আবার নারীবাদীরা এটা মানবে, ওরা বলবে না ইকোনমিক রেসপন্সিবিলিটি থাকবে না। অবশ্যই আমরা রেসপন্সিবিলিটি নিতে চাই এবং ইনফ্যাক্ট আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি। তাহলে আমরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে থাকি তাহলে আমরা কম কেন পাবো? ওই পার্সপেক্টিভ আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে? এবং ফেমিনিস্টদের একটা ভার্সন আছে, ক্র্যানশ একজন রাইটার আছে, তোমরা সার্চ দিয়ে দেখি, ওর আগের নামটা আমি ভুলে গেছি। ওরা লিখেছে, ও হচ্ছে যে ল এর অনেক সমালোচনা ও করেছে। ক্র্যানশ সহ CRENSH অ্যাড আপনি হবে। হ্যাঁ, ওরা বলছে যে না এটা এভাবে চিন্তা করা। তারপরে ইন্ডিয়াতে আছে, এখন নামগুলো ভুলে যাচ্ছে, ইন্ডিয়াতেও এরকম অনেক ফেমিনিস্ট ক্রিটিক আছে লয়ে। 2 নাম্বার আমাদের অ্যাডভান্টেজ কি? 2 নাম্বার হচ্ছে ইকুয়ালিটি এন্ড ইম্পার্শালিটি। ইকুয়ালিটি এন্ড ইম্পার্শালিটি। লয়ের আরেকটা অ্যাডভান্টেজ কি? এটা সবার জন্য ইকুয়াল এবং এটা কারোর প্রতি পার্শিয়ালিটি করে না। বুঝা গেছে? তার মানে একজন অপরাধী সে কি বসুন্ধরা গ্রুপের হচ্ছে যে মালিকের ছেলে, সে কি এমডি নাকি সে হচ্ছে সাধারণ মানুষ, এটা কিন্তু ল দেখে দেবে। এটা একটা লয়ের অ্যাডভান্টেজ। কিন্তু আমরা তো স্কিউ করে দিই, আমরা লয়ের অ্যাপ্লিকেশনটা একটু ঘুরে নিই, এদিকে আসতেছে এদিক থেকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, যার কারণে আমাদের এত সমস্যা হচ্ছে। কিন্তু ল ইটসেলফ ও কিসের কথা বলে? ইকুয়ালিটির কথা বলে। কেমন? এবং আমাদের যে লিবারাল লিগ্যাল সিস্টেম, যেটারও অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু লিবারাল লিগ্যাল সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে ইকুয়ালিটি। কারণ ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমেরিকান যে এগুলোই তো আমাদের, যদিও আমরা ইস্টের মানুষ, কিন্তু আমরা তো ওদের ফিলোসফি দিয়ে চলছি। এই যে 47-এ চলে গেল, এরপর থেকে ইন্ডিয়ার যে সংবিধান সেখানে তো ওয়েস্টার্ন প্রিন্সিপালগুলো আছে, আবার আমাদের তো ওদের ইমিটেশনে করছে এবং ওই প্রিন্সিপালগুলোই আছে। এবং এগুলো আছে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ওয়ার্ল্ড অর্ডার, হিউম্যান রাইটস ভিত্তিক যে ওয়ার্ল্ড অর্ডার, সেখানে আসলে একটা বড় ধরনের সমালোচনা হচ্ছে যে সেখানে ওয়েস্টের আইডিওলজিগুলো বেশি স্থান পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইকুয়ালিটি। সুতরাং ওয়েস্টার্নরা চলে গেল, তাদের এডুকেশন সিস্টেম রয়ে গেছে, তাদের কালচারাল সিস্টেম রয়ে গেছে, তাদের পলিটিক্যাল সিস্টেম রয়ে গেছে। আমাদের যে আয়ুর্বেদ, তাই না, আমাদের যে হোমিওপ্যাথি ইত্যাদি ইত্যাদি অন্যান্য যেগুলো গাছগাছলা থেকে অনেক আগে থেকে আমাদের এই ইস্টের মানুষ বা আফ্রিকার মানুষ যেগুলোকে ঔষধ হিসেবে ব্যবহার করেছে, সেগুলোকে ওরা কলমের ক্ষেত্রে বলেছে যে
এগুলো সেফ না, এগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন না। এটাকে বলে এপিস্টেমোলজি, যে জ্ঞান কোনটা হবে, জ্ঞান কোনটা হতে পারবে না, এটা পুরো ওদের কাদের হাতে, ওয়েস্টের হাতে। সুতরাং সেখানে তোমার ইকুয়ালিটির বাইরে যা কিছু যাচ্ছে তা কিছুই আর আইন, সঠিক আইন পরিণত হতে পারছে না। কিন্তু অনেক না, মানে এটা কি ম্যাট্রিমোনি, এটা কি ম্যাট্রিলিনিয়াল সোসাইটি আছে না, ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, যেখানে নারী হচ্ছে পরিবার প্রধান, নারী হচ্ছে পরিবার প্রধান। এরকম অনেকগুলো গোষ্ঠী আছে, কেমন হাসিয়া, এবং সেখানে উত্তরাধিকার নারীর মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে সেগুলো এবং সেখানে নারীর প্রাধান্য যেগুলোতে আছে সেগুলো কি ওইভাবে মানে মানে একটু ডিফারেন্ট, যেগুলো সেগুলো তো ওদের এপিস্টেমোলজিতে কি হতে পারছে না, ওদের এপিস্টেমোলজিতে। আর যেটা ট্রাইবাল সিস্টেম, যেটা স্টেটের অধীনস্থতা মেনে নেয় না, ওদের পলিটিক্যাল সিস্টেমকে এই লিবারাল সিস্টেমে রিকগনাইজ করার কোনো সুযোগ নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ইকুয়ালিটি হচ্ছে লিবারালিজমের একেবারে মূল ভিত্তি। এটা ওয়েস্টার্ন কনসেপ্ট হইলেও এটাই আমাদের লয়ের মূল ভিত্তি হচ্ছে ইকুয়ালিটি। এই জন্য যা কিছু ইকুয়ালিটির এগেইনস্টে যাচ্ছে, যেমন নারীকে সমান তুমি যখনই দিচ্ছ না তখনই ওয়েস্ট বলছে যে এই সমাজ নারী বিদ্বেষী, এই সমাজে নারীর প্রতি সমস্যা আছে। বুঝা গেছে? তেমনি ভাবে কালচার, যখনই পর্দা তুমি করছো তখনই এটা এক ধরনের নারীর প্রতি অপারেশন হয়ে যাচ্ছে। সাথে সাথে এটা দেখছে না যে এই পর্দা করার ফ্রিডমটা সে নিজেই প্রয়োগ করেছে এবং সে নিজেই এটাকে অপারেশন মনে করছে, এবং সে তার যে কালচার, তার যে ধর্ম, এটা সে মনে করছে যে এটা গুরুত্বপূর্ণ। হোয়ারেস ওরা যে বিকিনি পরে বিচে নামতেছে, এটা ওদের কাছে কি নয়, এটা ওদের কালচারের ফ্রিডম, এটা ওদের কালচারের ফ্রিডম। হোয়ারেস বোরকা তাদের কাছে নারীর প্রতি অপারেশন। তাহলে এই বিষয়গুলো ওদের কালচার, ওদের ল, ওদের আইডিওলজি এবং পলিটিক্যাল সিস্টেম আমাদের উপর এখনো প্রচ্ছন্নভাবে, অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে রয়েছে। ইকুয়ালিটি ভালো এবং এই সাথে খারাপ হতে পারে। ইকুয়ালিটি একটু পরে আমরা বলবো যে ইকুয়ালিটি কেমন খারাপ, কেমন। আরেকটা কি, প্রোটেকশন ফ্রম এরর, প্রোটেকশন ফ্রম এরর। আমরা যদি আমাদের বিবেকের উপর সব সময় রিলাই করি তাহলে আমরা অনেক সময় ভুল করব, তাই না? সবচেয়ে ওয়াইজ মানুষও অনেক সময় কি করে, ভুল করে। সেইটা থেকে আমাদেরকে বাঁচানো, বিশেষ করে যারা ল প্রয়োগ করে তারা কারা, জাজ বা সরকারে যারা থাকে তারা অনেক সময় ভুল করে, কিন্তু তারা যদি ল অনুযায়ী চলে তারা দোষটা লকে দিতে পারে যে এটা তো কালেক্টিভ উইজডমের মাধ্যমে এই লটা করা হয়েছে, সেখানে আমার পার্সোনাল কোনো কিছু নাই। তাহলে ল এর কতগুলো অ্যাডভান্টেজ আছে, তাই না? ল বাই ডেফিনিশন হচ্ছে যে আমার ব্যক্তিগত কোনো মতামত না, এটা কালেক্টিভ মতামত, তাই না? এবং সেটা যেহেতু সবার জন্য একই, সবার জন্য সমান, এবং সেখানে আমাকে অনেক বেশি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা থেকে উদ্ভূত দোষগুলো থেকে আমাকে বাঁচাচ্ছে, সেই জন্য ল অনেক একটা ভালো জিনিস এটা বলছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ল এর দুর্বলতাগুলো, এক নাম্বার হচ্ছে রিজিডিটি। আমরা বলছি যে ল ফিক্সড, এটা থেকে সরা যাবে না, এটা থেকে সরা যাবে না, কেমন? এটা ফিক্সড হওয়া যেমন ভালো, সার্টেন হওয়া যেমন ভালো, আবার তেমনি ভাবে অত্যন্ত রিজিড হওয়ার সমস্যা, তাই? রিজিড হওয়ার সমস্যা কি? যেমন ল যখন বানাচ্ছে তখন কি সে কত ধরনের সার্কামস্ট্যান্স অ্যারাইজ করবে সবগুলো কি সে ভিজুয়ালাইজ করতে পারছে, ফোরসি করতে পারছে যে ভবিষ্যতে এই ঘটনা হবে? ল তো একটাই, ঘটনা হাজার হাজার, ঘটনা অনেক ধরনের, প্রত্যেকটা নুয়ান্স কি সে বুঝতে পারছে যখন আইন করছে? পারে। তাহলে
এই রিজিড ল যদি তুমি রিজিডলি অ্যাপ্লাই করো তাহলে সবার প্রতি কি জাস্টিস হবে না, সবার প্রতি জাস্টিস হবে না। হবে না যে চুরি করছে তার অভুক্ত শিশুকে খাওয়ানোর জন্য আর যে হ্যাবিচুয়াল অফেন্ডার এই দুইজনকে আমি একই শাস্তি বলা আছে চুরি তো চুরি কিন্তু দুইজনকে কি একই শাস্তি দিব না, রাষ্ট্র যে অভুক্ত থেকেছে তাকে সেফটি নেটের মধ্যে আনতে পারে না রাষ্ট্রের ব্যর্থতা। সেই দোষ সে না নিয়ে একে চোর বলছে এটা একটা নিজেই একটা সমস্যা আচ্ছা রিজিডিটির কতগুলো আবার সলিউশন আছে এমন না যে নাই কিন্তু এগুলো এনাফ না যেমন একটা সলিউশন হচ্ছে জাজরা তাদের নিজস্ব ডিসক্রিশন প্রয়োগ করতে পারে জাজরা ওই যে নতুন যে সমস্যা উদ্ভূত হয়েছে ওই লকে একটুখানি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে চেঞ্জ করে ভালোভাবে প্রয়োগ করতে পারে কিন্তু জাজের নিজস্ব দুর্বলতা আছে না যাদের একটা অন্যতম নিজস্ব দুর্বলতা হচ্ছে যে সে এই লিগ্যাল সিস্টেমে ট্রেইন যেখানে তাকে শেখানো হয়েছে ল ইউনিফর্ম হইতে হবে কেমন ল এর বাইরে যাওয়া যাবে ও বাই ট্রেনিং সে ল দ্বারা বিচার করছে সে তার ডিসক্রিশন সে তার বিবেক দ্বারা বিচার করতে পারছে না যার কারণে সে কোনো কিছু ভালো করতে চাইলেও তার নিজস্ব কতগুলো বাধা রয়েছে বুঝতে পেরেছো আরেকটা সলিউশন হচ্ছে ল রিফর্ম বাই দ্য লেজিসলেচার ল রিফর্ম বাই দ্য লেজিসলেচার সেই লেজিসলেচারের ল রিফর্মটা কি থেকে আসে পাবলিক ওপিনিয়নের প্রেসারে সে ল রিফর্মটা করে কেমন কিন্তু চেঞ্জ অফ দ্য সোসাইটিকে সব সময় কি পাবলিক ওপিনিয়ন দ্বারা আমরা মল্ড করতে পারি এই যে একটা আন্দোলন হলো আমি যদি এটাকে পলিটিক্যাল কোনো কিছু ছাড়া যদি আমি মানে এটার পক্ষে বা বিপক্ষে চাই এই আন্দোলন কত বছর পরে হয়েছে ফর এক্সাম্পল ধরো 15 বছর ধরে এটা দরকার ছিল বা 10 বছর ধরে দরকার ছিল কিন্তু হয়েছে তো একবার কয় বছরে 15 বছর 10 বছরে তাহলে আমার 10 বছর অপেক্ষা করতে হয়েছে একটা চেঞ্জের জন্য কয় বছর অপেক্ষা করতে হয়েছে 10 বছর পাকিস্তানকে চেঞ্জ করতে আমার 24 বছর লাগছে নতুন একটা লিগ্যাল অর্ডার আনতে আমার কয় বছর লাগছে 24 বছর কিন্তু এটা তো লেজিসলেশন দ্বারা ঠিক করে ফেলার কথা ছিল লেজিসলেশন দ্বারা এটা ঠিক করে ফেলা তার মানে পাবলিক ওপিনিয়ন শেপ হওয়া এবং সেই পাবলিক ওপিনিয়ন লকে চেঞ্জ করার যে সময়টা সেই সময়টা ভিতরে কিন্তু পাবলিক ওপিনিয়ন কোথাও তৈরি হয়েছে ক্ষোভটা তৈরি হয়েছে লেজিসলেশনের জন্য কিন্তু সেই চেঞ্জটা হতে যে সময়টা লাগে সেই সময়টাতে জাজেসরা রিজিডলি ল ফলো করছে কোন ল যেটাকে চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত পরে কি মনে করা হচ্ছে রিপ্রেসিভ ল মনে করা হচ্ছে সেটা কি চেঞ্জ করার আগে রিপ্রেসিভ ছিল না ছিল কিন্তু সেটা জাজ সাহেবরা কি সেই ল দ্বারা বিচার করেছে নাকি নতুন চেঞ্জ তখন তো চেঞ্জ হয়নি চেঞ্জের আগে 5 বছর 7 বছর কি দ্বারা যে ল দ্বারা এটা তো রিজিড ছিল তাহলে ল এর একটা সমস্যা হচ্ছে এটা দ্রুত চেঞ্জ হয় না জাজ কর্তৃক যে চেঞ্জ এটা তো সব জাজরা কিভাবে ভালো চিন্তা করছেন করছে যারা করতে চাচ্ছে তাদেরও কতগুলো প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে বললাম তাদের হাত পা অনেক ক্ষেত্রে বাধা তাইলে অল্টারনেটিভ হচ্ছে লেজিসলেশন কিন্তু লেজিসলেশনের ব্যাপারটা জনগণের বিক্ষোভ এবং পাবলিক ওপিনিয়ন তৈরি করা এবং সেই পাবলিক ওপিনিয়ন ল চেঞ্জ করার মতো শক্তিশালী হওয়া এই জিনিসটাতে যে সময়টা থাকে সেই সময়টাতে ল তার রিজিডিটির কারণে ফ্লেক্সিবিলিটি না থাকার কারণে অনেক ক্ষেত্রে অন্যায় জাজমেন্ট দেয় সংগঠনের একটা হাতিয়ার হতে পারে ল নিজেই একটা সমস্যা সৃষ্টি করতে পারে 2 নাম্বার কনজারভেটিজম ল এর একটা সমস্যা হচ্ছে কনজারভেটিভ প্রগ্রেসিভ না কেমন ওই যে আমাদের যে সিস্টেম থেকে আসছে ওখানে বলছে যে সফরেন্স কমান্ড ইজ ল এটাই কনজারভেটিভ আমাদেরকে লকে মান্য করতে শেখায় লকে ভেঙে নতুন করে পড়তে শেখায় না এই কনজারভেটিজমের কারণে এখানে কনজারভেটিজম মানে ধর্মীয় দিক না কনজারভেটিভ কিন্তু অনেক ধরনের আছে যেমন আমেরিকায় যে কনজারভেটিভ
অনেক সময় যেমন ইন্ডিয়াতে যে কনজারভেটিভ, এটা একটা কাকতাল যে সে কনজারভেটিভ, সে অন্য ক্ষেত্রে যেরকম কনজারভেটিভ, ধর্ম এখানে একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু নট নেসেসারি। পৃথিবীর অনেকগুলো দেশ আছে ধর্মের ব্যাপারে লিবারেল এবং কনজারভেটিভ একই, কিন্তু ফিসকাল পলিসি কি, যেমন ইনকাম ট্যাক্সের পলিসির ক্ষেত্রে যারা কনজারভেটিভ তারা সবসময় মনে করে যে বেশি ট্যাক্স আরোপ করা উচিত নয়, কিন্তু যারা প্রগ্রেসিভ তারা মনে করে যে সবচেয়ে বেশি যারা ধনী তাদেরকে প্রগ্রেসিভ ট্যাক্সিং এর মধ্যে আনতে হবে। কি ট্যাক্সিং? প্রগ্রেসিভ ট্যাক্সিং মানে মনে করো যে অত্যন্ত ধনী তার 75% ট্যাক্স দিতে হবে, বা 75 না হোক 40, 50, 60% ট্যাক্স দিতে হবে। কিন্তু কনজারভেটিভ বলে যে না, সে বলে যে এ তো অনেক টাকা ইনকাম করে, অনেক মানুষকে এমপ্লয় করছে, সুতরাং তাকে বেশি ট্যাক্স করার মাধ্যমে নেগেটিভ একটা ফল হতে পারে। সে মনে করতে পারে যে আমি যে প্রোডাকশন করছি সেগুলো তো আমার হাত থেকে চলে যাচ্ছে। আর যে প্রগ্রেসিভ সে মনে করে যে এটা একটা দেশের যে সিস্টেম রয়েছে, মানুষ রয়েছে, পরিবেশ রয়েছে, বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে, কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সবকিছু ব্যবহার করে এই প্রোডাকশনটা হচ্ছে। সে একজন ব্যক্তি 1000 কোটি টাকা প্রোডাকশন এক মাসে কখনোই করতে পারতো না, যেহেতু দেশের মানুষ এটা প্রোডাকশন করছে, এটা দেশের মানুষকে আবার ফিরিয়ে দিতে হবে এবং টাকাটা সার্কুলেট দিতে হবে। তাহলে এটা এক ধরনের কনজারভেটিজম। সুতরাং কনজারভেটিভ মানে সবসময় ধর্মীয় কনজারভেটিভ ধরিও। কনজারভেটিভ শব্দটা অনেক ধরনের অন্য মিনিং থাকতে পারে, এগুলো এক্সপ্লোর করতে হবে। তাহলে কনজারভেটিজম, ল এর কনজারভেটিজম মানে হচ্ছে ল চেঞ্জ করা যাবে এরকম একটা ব্যাপার, যে ল যেরকম আছে সেরকম থাকতে হবে। ল বাই ট্রেনিং, আমরা যারা ল এর ট্রেনিং নিই তারা মনে করি যে ল ইমিউটেবল, ল একেবারে পবিত্র একটা জিনিস, বুঝছো? ল পবিত্র একটা জিনিস, এটাকে কোনো ধরনের করাপ্ট করা যাবে না, কন্টামিনেট করা যাবে না, এটাকে নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্নও করা যাবে না। এই 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 বিষয়টা, ল এর এই বিষয়টা প্রগ্রেসের এগেইনস্টে। আর এটা হচ্ছে ফর্মালিজম। অনেক সময় ফর্মালিটি মেইনটেইন করতে করতে ল এর যেটা ফলাফল সেটা আমরা পাই না। একটা রেমেডি পেতে বলছে যে মামলা করো 7 বছর, তারপর আপিল করো, তারপর আপিল করলেও হচ্ছে না, আবার এক্সিকিউশনের মামলা করো। এগুলো করতে করতে একজন মানুষ যে মামলা করেছে তার নাতিপুতি সময়ে সে রায়টা আসে, যার জন্য সে দেখেও যেতে পারে না যে মামলাটা করেছে এই আশায় যে সে জাস্টিস পাবে। সে কিন্তু জাস্টিস যখন পায় তখন আর সেটার কোনো মূল্য থাকে না। যেমন ইয়ে করো, রেজিস্ট্রেশন করো, অ্যাটেস্টেশন করো, এই করো ওই করো, যেগুলো সিস্টেম আছে সেগুলো। আর কি আননেসেসারি কমপ্লেক্সিটি, ল এর একটা অন্যতম সমস্যা হচ্ছে যে সে এমনিতে পেঁচাইতে থাকে। এই যে ইংলিশের ল গুলো পড়ছে, এক লাইন শুরু হয়েছে 15 লাইন গিয়ে পড়ে শেষ হচ্ছে। প্রথমে কি বলছে, শেষে কি বলছে, দুইটা মিলে কি বলছে, এবং যার কারণে এটা লয়ারদের একটা ইনকামের হাতিয়ার হয়ে গেছে। কেউ বললে যে এটা লয়ারের কাছে যায়, আমি তো বুঝতেছি, ইংরেজি জানে ভালো, কিন্তু বলছে যে এটা বোঝা যাচ্ছে না। এবং লয়ারও এমন কমপ্লেক্স একটা সমাধান দেয় বা এমন কমপ্লেক্স করে বুঝায় ওকে, সে বলে তো বাপরে বাপ, টাকা দিব কিন্তু এটা বুঝতে চেষ্টা করবে। এই যে সমস্যা, এটা হচ্ছে আননেসেসারি কমপ্লেক্স। আইন হবে একদম সহজ ভাষায়, ছোট ছোট সেন্টেন্সে কি বলছে সেটা বুঝাই বলতে হবে। কিন্তু ল, আমরা যে ল ইনহেরিট করেছি সেটা কি, সেটা হচ্ছে অত্যন্ত কমপ্লেক্স। সুতরাং লকে কি করতে হবে, সিম্পলিফাই। এবার আসো, অনেক সময় একটা প্রশ্ন আসে তোমাদের, যদিও খুব সিম্পল বিষয়, কোশ্চেন অফ ল এবং কোশ্চেন অফ ফ্যাক্ট। বিচার কি? বিচার হচ্ছে ঘটনার ক্ষেত্রে লকে প্রয়োগ করা, কোন একটা ঘটনায় লকে প্রয়োগ করা। কিন্তু কোনটা ঘটনার প্রশ্ন এবং কোনটা আইনের প্রশ্ন এটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি ঘটনার প্রশ্নকে যদি ল এর প্রশ্ন মনে করো এবং ল এর প্রশ্নকে যদি ঘটনার প্রশ্ন মনে করো, তাহলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না, বুঝছো?
এখানে মানে আহামরি কোনো জটিল কোনো কিছু নাই, খুবই সিম্পল। তাহলে কোশ্চেন অফ ল হলো, কোশ্চেন অফ ল হচ্ছে তিনটা বিষয় হচ্ছে কোশ্চেন অফ ল, এর বাকি বাইরের সবকিছু হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্ট। তাহলে কোশ্চেন অফ ল কি? এক নাম্বার হচ্ছে কোশ্চেন অফ ল হচ্ছে ওই কোশ্চেন যেটার আনসার অথরিটেটিভলি ল দ্বারা ডিটারমাইন করা আছে। বুঝা গেছে? কোশ্চেন অফ ল হচ্ছে ওই কোশ্চেন যেটার আনসার লতে বিদ্যমান। কোশ্চেন অফ ল হচ্ছে ওই কোশ্চেন যেটার আনসার লতে। এখন ল হতে পারে লেজিসলেশন, ল হতে পারে প্রেসিডেন্ট। ল শুধু কিন্তু লেজিসলেশন কিন্তু ল না, ল লেজিসলেশন ছাড়াও ল আছে না? আমরা কয়েকদিন পরেই আগামী ক্লাসগুলোতে সোর্স অফ ল পড়ব। ল কি আমরা শুধু পার্লামেন্ট থেকে পাই, নাকি সুপ্রিম কোর্ট থেকেও পাই, নাকি কাস্টম থেকেও পাই? কাস্টম থেকে, কনভেনশন বা কাস্টম বলা হয়। আমরা কিন্তু ল শুধুমাত্র লেজিসলেশন থেকে, রীতিনীতি, একটা সমাজে যে আইন ব্যবস্থা কতগুলো রীতিনীতি বিদ্যমান, যেমন একটা কনস্টিটিউশনাল রীতি বা কনভেনশনের কথা তোমাদেরকে বলি। আপিলেট ডিভিশনের বয়োজ্যেষ্ঠ জাস্টিসকে চিফ জাস্টিস নিয়োগ করা, এটা একটা কনভেনশন, এটা লতে কোথাও বলা নেই। এখানে বলছে যে আপিলেট ডিভিশনের একজন জাজ হতে হবে সুপ্রিম কোর্টের, যিনি চিফ জাস্টিস হবে, কিন্তু কে হতে হবে এটা বলা নাই। কিন্তু কনভেনশন কি? কনভেনশন হচ্ছে যিনি বয়োজ্যেষ্ঠ হবে তিনি হবেন কি চিফ জাস্টিস। কিন্তু এটার ব্যত্যয় হয়েছে, অনেক সময় দেখা গেছে নতুন করে হাইকোর্ট ডিভিশনে কালকে আসছে, তাকে করে দিছে কি চিফ জাস্টিস। বুঝা গেছে? এবং খুব ইন্টারেস্টিংলি তোমরা অবাক হবা, আমেরিকান সুপ্রিম কোর্টে একেবারে প্রথম নিয়োগটাই চিফ জাস্টিস হতে পারে। বুঝা গেছে? যেমন ক্যালিফোর্নিয়াতে একজন পলিটিশিয়ান, সে ডেমোক্র্যাট পলিটিশিয়ান ছিল, সে নির্বাচন করছে, নির্বাচনে হেরে গেছে, তাকে সরাসরি পরবর্তীতে চিফ জাস্টিস নিয়োগ করা হয়েছে। এরকমও হইতে পারে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রফেসরদেরকে সরাসরি নিয়োগ দেওয়ার, সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়ার বিধান আছে। যেমন এখনই বর্তমানেও ইউএস সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন জাস্টিস সরাসরি এই হয়তো লয়ার থেকে সরাসরি গেছে, অথবা একাডেমিয়া থেকে সরাসরি গেছে, এরকম পাবো। বিশেষ করে কেগান যে আছে, সে জিউ, সে ইহুদি একজন জাজ, নারী জাজ। তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, সম্ভবত সেও সম্ভবত প্রফেসর থেকে গেছে, ইয়েলের প্রফেসর থেকে সম্ভবত। দেখি একটু দেরি হয়েছে, এই জন্য আমার মেমোরি। কেগান, CAGN, জাস্টিস কেগান। আচ্ছা, আমি কি বলছিলাম যে কনভেনশন। আচ্ছা, তাহলে কোশ্চেন অফ ল কি? কোশ্চেন অফ ল হচ্ছে ওই কোশ্চেন যেটার আনসার লতে বিদ্যমান, অর্থাৎ যেটা মুখের কথায় বা চিন্তা করে কিছু লেখার কোনো প্রয়োজন নেই, যেটা অথরিটেটিভ ডিটারমিনেশন ইন দা ল বিদ্যমান। বুঝা গেছে? যেমন জালিয়াতি করলে শাস্তি কি হবে, তুমি কি চিন্তা করার প্রয়োজন আছে, নাকি লতে আছে? লতে আছে। এভাবে অনেকগুলো কোশ্চেন যেগুলোর সমাধান কি হবে কোর্টের জাজমেন্টে আছে, তাহলে সেগুলো কি চিন্তা করে বলা যাবে, নাকি যেটা আছে সেটা প্রয়োগ করতে হবে? তাহলে কোশ্চেন অফ ল হচ্ছে সেটা যেটার আনসার ল দিয়েছে এবং মানুষ চিন্তা করে নিজের মতো করে কোনো সমাধান দেওয়ার সেখানে কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে কোশ্চেন অফ ল। 2 নাম্বার, তাহলে যেটা লতে অথরিটেটিভলি যেটার আনসার বিদ্যমান নেই, আমরা ধরতে পারি সেটা কোশ্চেন অফ ফ্যাক্ট। সেটা এখনো কোশ্চেন অফ ফ্যাক্ট, সেটা এখন ঘটনার প্রশ্ন, আসলে ল। নাম্বার 2, কোশ্চেন অফ ল হচ্ছে সেটা যেখানে কোশ্চেনটা এটা হচ্ছে হোয়াট ইজ ল। আমি আবার বুঝাই বলতেছি। ওই যে বলছিলাম যে একটা বিষয়ে 100 ধরনের আইন আছে,
এই ক্ষেত্রে কোন আইনটা প্রয়োগ করতে হবে, হোয়াট ইজ দ্য ল ইন দিস কেস, অথবা হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ ল উই শুড অ্যাডপ্ট ইন দিস পার্টিকুলার ফ্যাক্ট, অর্থাৎ কোন লটা প্রয়োগ করতে হবে, এটাও একটা কোয়েশ্চেন অফ ল। বিকজ অফ দ্য অ্যাম্বিগুইটি, অস্পষ্টতার কারণে কোনটা ল এই প্রশ্নের ডিটারমিনেশন নিজেই একটা কোয়েশ্চেন অফ ল। বুঝা গেছে? তাহলে 2 নাম্বার কোয়েশ্চেন অফ ল হচ্ছে অ্যাম্বিগুইটি দূর করার জন্য ইন্টারপ্রিটেশনের স্কোপ আছে বলে কোন লটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ল, এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন অফ ল। তাহলে যেখানে অ্যাম্বিগুইটি নাই এবং যেখানে এই ধরনের প্রশ্ন নাই সেগুলো হচ্ছে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। 3 নাম্বার আর একটা প্র্যাকটিক্যাল আনসার ওরা দিয়েছে। ওরা বলছে কোয়েশ্চেন অফ ল হচ্ছে ওই সমস্ত কোয়েশ্চেন যেগুলো তোমরা জানো যে ইংলিশ সিস্টেমে জাজ এবং জুরি দুটোই আছে, জাজ এবং জুরি। জুরি কারা? জুরি বলতে পিয়ার আমরা জনগণ। যেমন আমেরিকাতে যে কোনো একটা কেসে জুরি ট্রায়াল, প্রথমে জুরিরা বসে। যেমন এই যে ট্রাম্পের বিভিন্ন ধরনের যেগুলো মামলা ছিল ও প্রেসিডেন্ট হওয়ার আগে, সেটা একটা উদাহরণ বলছে। সেরকম যে কোনো মামলা আসলে, ক্রিমিনাল মামলা আসলে প্রথমে ডিটারমিনেশন অফ ফ্যাক্টটা করে জুরিরা। জুরি কারা? আমেরিকার জনগণ মাঝে মধ্যে চিঠি পায় জুডিশিয়ারিতে যে আপনাকে এই মামলায় জুরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে ঘটনা ডিটারমিনেশন করার কাজটা জনগণের, পিয়ারদের, আমার সমাজের লোকের। আমি যে সমাজে বাস করি সেই সমাজের 20 জন মানুষকে এনে বসাবে, বলবে যে এই ব্যক্তির সম্পর্কে এই অভিযোগ আছে, এই প্রমাণ আছে, আপনারা কি বলেন? এই 20 জন মানুষ সবাই তো আর মিথ্যা কথা বলবে না, আপনারা কি বলেন? ও অপরাধী নাকি অপরাধী না? তারা মেজরিটি যদি বলে আমি অপরাধী, তাইলে ঘটনাটা ডিটারমাইন হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে জাজের, সে ডিটারমাইন করবে কোন লটা অ্যাপ্লাই করা, কতটুকু অ্যাপ্লাই করা, মেজার অফ পানিশমেন্ট কি হবে, কোয়ান্টাম অফ পানিশমেন্ট কি হবে। বুঝা গেছে? তাহলে হোয়াট ইজ কোয়েশ্চেন অফ ল? কোয়েশ্চেন অফ ল হচ্ছে সেটা যে প্রশ্নটার আনসার জাজ করে, আর কোয়েশ্চেন অফ ফ্যাক্ট হচ্ছে সেটা যে কোয়েশ্চেনটার আনসার জুরিরা করে। বুঝা গেছে? তাহলে আমি 3টা সংজ্ঞা বললাম যেগুলো সেলমনের বইয়ে আছে, আহমেদ খানের বইয়ে আছে। কোয়েশ্চেন অফ ল হচ্ছে 3টে বিষয়। নাম্বার 1, যে প্রশ্নটার উত্তর অথরিটেটিভলি লতে রয়েছে। 2 নাম্বার, হোয়াট ইজ the applicable law, এই কোয়েশ্চেনের আনসার বা হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন উই শুড অ্যাডপ্ট, এই কোয়েশ্চেনটার আনসার। যে কোয়েশ্চেনে এই প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন অফ ল। আর 3 নাম্বার হচ্ছে যে কোয়েশ্চেনের আনসার জাজ দেয় সেটা হচ্ছে কোয়েশ্চেন অফ ল, বাকিগুলো হচ্ছে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এখন আরেকটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে কোয়েশ্চেন অফ ডিসক্রিশন। সবাই বলে এই শব্দটা, কোয়েশ্চেন অফ ডিসক্রিশন। ডিসক্রিশন হচ্ছে সুবিবেচনা। কেমন? কোয়েশ্চেন অফ ফ্যাক্টের সাথে এটা দুইটার মাঝখানে, কোয়েশ্চেন অফ ল এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্টের মাঝখানে হচ্ছে কোয়েশ্চেন অফ ডিসক্রিশন। কতগুলো ক্ষেত্রে জাজকে নিজের বিবেচনা প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। যেমন একজন মার্ডার করেছে, কি করেছে? মার্ডার করেছে, পানিশমেন্ট দুইটাই লেখা আছে, আর কিছু নেই। এক হচ্ছে ডেথ পেনাল্টি অর লাইফ ইমপ্রিজনমেন্ট, একটা হচ্ছে ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে তোমার ডিসক্রিপশন হচ্ছে তুমি কি ডেথ পেনাল্টি দিবা নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট দিবা। আচ্ছা বলো তো এই প্রশ্নটা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট নাকি কোয়েশ্চেন অফ ল? কোয়েশ্চেন অফ ডিসক্রিপশন, কোয়েশ্চন অফ ফ্যাক্ট না, কোয়েশ্চন অফ ল না, এটা হচ্ছে কোয়েশ্চন অফ ডিসক্রিপশন। এটা পিওর কোনো ঘটনার প্রশ্নও না, লর প্রশ্নও না। ল তো বলে দিছে যে কি কি ডেথ পেনাল্টি অথবা। আচ্ছা বলছে যে এই 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 অপরাধের শাস্তি সর্বোচ্চ 10 বছর,
কি বলছে? সর্বোচ্চ 10 বছর, আর কিছু বলেনি। তাহলে তুমি এটা 7 বছর দিতে পারো, 6 বছর দিতে পারো, 5 বছর দিতে পারো, 4 বছর দিতে পারো। তাইলে এই বিষয়টা কি কোশ্চেন অফ ফ্যাক্ট নাকি কোশ্চেন অফ ল? Question of discretion. এটা কোশ্চেন অফ ডিসক্রিশন। বুঝতে পেরেছো এবার? তাহলে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার? এটা হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্ট। আর হোয়াট ইজ দ্য জাস্টিস অফ দ্য ম্যাটার? হোয়াট ইজ দ্য জাস্টিস অফ দ্য ম্যাটার? 5 বছর দিলে জাস্টিস হবে নাকি 10 বছর দিলে জাস্টিস হবে নাকি 1 বছর দিলে জাস্টিস হবে? এটা হচ্ছে কোশ্চেন অফ ডিসক্রিশন। বুঝা গেছে? বুঝা গেছে? সুতরাং এই উদাহরণটা তোমাদেরকে বললাম। এবার হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোশ্চেন অফ ফ্যাক্ট ইনটু কোশ্চেন অফ ল। অনেক সময় ঘটনার প্রশ্ন আইনের প্রশ্নে রূপান্তরিত হয়। ঘটনার প্রশ্ন আইনের প্রশ্নে রূপান্তরিত হয়। বুঝা গেছে? যেমন আমি যখন ডিসক্রিশন অ্যাপ্লাই করে ফেলছি, লিখে ফেলছি জাজমেন্ট, এতক্ষণ কোশ্চেন অফ ফ্যাক্ট ছিল। জাজমেন্ট ডিসক্রিশন প্রয়োগ করে যখন লিখে ফেলছি, হয়ে গেল কোশ্চেন অফ ল। কোশ্চেন অফ, তাহলে মূলত কোশ্চেন অফ ডিসক্রিশনের বিষয়গুলোই এই দুইটার মাঝখানে থাকে। তো ঘটনার প্রশ্ন আইনের প্রশ্নে রূপান্তরিত হয়, কিন্তু দুইটা এমন আইনগত টেকনিক আছে বা দুইটা আইনগত টুল আছে যেগুলোর মাধ্যমে একেবারে পিওর কোশ্চেন অফ ফ্যাক্ট, পিওর কোশ্চেন অফ ল তে পরিণত হয়। একটা হচ্ছে লিগ্যাল প্রিজাম্পশন আর একটা হচ্ছে লিগ্যাল ফিকশন। একটা হচ্ছে লিগ্যাল প্রিজাম্পশন, আইনগত অনুমান, আইনগত অনুমান। আর একটা হচ্ছে আইনগত কল্পনা। বুঝা গেছে? এই দুইটার মাধ্যমে একদম পিওর ঘটনার প্রশ্ন আইনের প্রশ্নে পরিণত হয়। যেমন 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 এই কেউ ভূমধ্যসাগর হয়ে ইটালিতে যাচ্ছে, তাকে লিবিয়া পর্যন্ত সবাই দেখতে পেয়েছে, এরপরে ওর ভোট গেছে, এরপরে আর কোনো খবর আছে। বুঝা গেছে? কেউ যুদ্ধে গেছে, আমাদের এখান থেকে অনেকে আইসিসে গেছে, অনেকে আফগানিস্তানে যুদ্ধে গেছে রাশিয়ার সময়, এরপর আর তার কোনো খবর নাই। এটা ঘটনার প্রশ্ন কিনা? এটা ঘটনার প্রশ্ন কিনা? সে কি বেঁচে আছে নাকি বেঁচে নাই? এটা কিসের প্রশ্ন? ঘটনার প্রশ্ন। ঘটনা 4 বছর হয়ে গেছে, তার ওয়াইফ এখানে রয়ে গেছে, তো ল বলছে একটা সময় পর এটা প্রিজিউম করতে হবে যে সে মারা গেছে এবং ওই সময় তার ওয়াইফের জন্য বিয়ে করে ফেলা বৈধ। তাহলে ঘটনার প্রশ্ন আইনের প্রশ্নে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। কেউ এরকম গেছে 7 বছর পর্যন্ত আর আসছে না, কোনো খবরও কেউ দিতে পারছে না, তাকে মৃত ধরে নিয়ে তার সম্পত্তি বন্টন করে ফেলা যাবে। তার সম্পত্তি বন্টন করে ফেলা ঘটনার প্রশ্ন কিসের প্রশ্নে পরিণত হয়ে গেল? আইনের প্রশ্নে পরিণত হয়ে গেল। তোমরা বাংলা সিনেমা মনে হয় এখন দেখো, বাংলা সিনেমা এখন দেখো, ওই যে পাপারাজ ইদানিং অনেক না কোথায় এসে দেখছে যে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? কারণ সে যে এতদিন আসে নাই, 4 বছর হয়ে গেছে, বিয়ে তো হয়ে যাবে। কেমন? তো যখন আসছে তখন অনেক লেট হয়ে গেছে, তাই না? অনেক লেট হয়ে গেছে। এইটা হচ্ছে লিগ্যাল, এটা কি বললাম? লিগ্যাল ফ্যাক্ট টু লিগ্যাল। তাহলে লিগ্যাল প্রিজাম্পশন ঘটনার প্রশ্নকে কিসের প্রশ্ন পরিণত করে? কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে, 6 মাস পর একটা বাচ্চা হয়েছে, 8 মাস পর একটা বাচ্চা হয়েছে, ধরে নিতে হবে এটা আগের হাজবেন্ডের সন্তান। ডিভোর্সের পরে 280 দিনের মধ্যে যদি কোনো সন্তানের জন্ম হয়, এভিডেন্স অ্যাক্টের 112 ধারা বলছে এটা আগের হাজবেন্ডের সন্তান বলেই ধরে নেওয়া হবে, আনলেস এটা প্রমাণ করা যায় যে ওই হাজবেন্ড ওয়াইফের মধ্যে কখনো কনসামেশনই হয়নি বা ওই হাজবেন্ড কখনো সন্তান জন্ম দেওয়ার প্রশ্নই নেই। এই দুইটা ঘটনা ছাড়া আগের হাজবেন্ডের সন্তান বলেই ধরে নেওয়া হবে। তাহলে এটা কি ঘটনার প্রশ্ন নাকি আইনের প্রশ্ন?
ঘটনার প্রশ্ন, বাট প্রিজাম্পশন এটাকে আইনের প্রশ্নে রূপান্তরিত করে দেয়। বুঝা গেছে? এবার আসো লিগ্যাল ফিকশন। এতক্ষণ যেগুলো বলছে এগুলোতে সত্যতা আছে, এগুলোতে সত্যতা আছে। লিবিয়াতে ও যে সমুদ্র পার হচ্ছে এগুলো সত্যতা আছে না? সত্যতা আছে। ও অনেক বছর ধরে আসছে না, এখানে সত্যতা আছে না? সত্যকেই আমি একটা আমার প্রিজাম্পশন, ধারণার মোড়কে এটা আমি চিন্তা করছি। আর লিগ্যাল ফিকশন হচ্ছে একটা অসত্যকে যে শুনে আইনের পলিসির জন্য, একটা দেশের ভালোর জন্য, এটা আমরা ধরে নিই যে এখানে এটা ঘটনার প্রশ্ন হলেও এটা আইনের প্রশ্নে রূপান্তরিত হয়ে গেছে। যেমন হিন্দু অ্যাডপশন, হিন্দু আইনে অ্যাডপশনের মাধ্যমে অন্যের সন্তানকে আইন সব বিষয়ে নিজের সন্তানের মর্যাদা দেয়, এটা জেনে শুনে যে আসলে সেটা তার সন্তান নয়, তাহলে এটা একটা লিগ্যাল ফিকশন। যেমন পরবর্তীতেও তোমাদেরকে পড়াবো যে লিগ্যাল পারসন, কর্পোরেশন ইজ এ লিগ্যাল পারসন। তো কর্পোরেশনের কি হাত পা কোনো কিছু আছে চিন্তা করতে পারে? পারে না, কিন্তু আইন তাকে মানুষের মানে ব্যক্তির মর্যাদা দিয়েছে। এটা একটা লিগ্যাল ফিকশন, এটা একটা লিগ্যাল ফিকশন। কারণ 1000 মানুষ বসে একটা সিদ্ধান্ত নিবে, তার চেয়ে ভালো কোম্পানির 5 জন ডাইরেক্টর বসে একটা সিদ্ধান্ত নিবে ওই 1000 মানুষের পক্ষে, যেটার জন্য খেয়াস কম হবে, দেশের ব্যবসা বাণিজ্যের সুবিধাগুলো সৃষ্টি হবে। এই জন্য একটা কল্পনা করেছে যে হাত পা না থাকলেও এদের হাত দিয়ে ও খায়, এদের কান দিয়ে ও শুনে, এদের চোখ দিয়ে ও দেখে। এটা কি কল্পনা নয়? এটা কল্পনা। এই কল্পনাটার সুযোগ ল করে দিয়েছে, ওই কোয়েশ্চেন অফ ফ্যাক্টটাকে কোয়েশ্চেন অফ ল তে পরিণত করে দেয়। তাহলে এগুলো হচ্ছে পিওর ঘটনার প্রশ্নকে আমি পিওর ল এর প্রশ্নে রূপান্তর করছি। বুঝা গেছে? তাহলে আজকে আমরা বললাম কোয়েশ্চেন অফ ল এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং কোয়েশ্চেন অফ ডিসক্রিপশন এবং ট্রান্সফরমেশন অফ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট ইনটু ল থ্রু legal presumption and legal fiction. এবার আসুন